হ্যালো বন্ধুরা, আমাদের হৃদয় ছোঁয়া চ্যানেল ডায়েরিটিতে আপনাদের স্বাগত। আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন স্বাদের ভিন্ন ভিন্ন গল্প পেতে এবং শুনতে আমাদের হৃদয় ছোঁয়া চ্যানেল ডায়েরিটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। তুমি এত পিছিয়ে যাচ্ছ কেন? তুমি কি জানো তোমার গলায় থাকা তেলটা অনেক নাইস, জাস্ট পাগল হওয়ার মতো। নেশা ধরে যায় ওটার দিকে তাকালে। আর তোমার এই মেঘ কালো চুলের ঘ্রাণ যেন নেশা ধরিয়ে দেয়। তাছাড়া তুমি আমার বিয়ে করাবো, আমি চাইলেই তোমার সাথে যা খুশি তাই করতে পারি। এতে এত ভয় পাওয়ার কি আছে বেবি? না মানে স্যার, বলছিলাম কি মানে মানে আর কি। জি জিনুক, স্বামীকে কেউ স্যার বলে? আমি তোমার স্বামী, আর সেই তখন থেকে তুমি আমাকে স্যার বলে যাচ্ছ। এটা তোমার অফিস না। এ কথা বলেই সাদাত সামনে এগোতে থাকে আর ভয়ে নিঝুম পেছাতে পেছাতে দেয়ালের সাথে লেগে যায়। সাদাত এক হাত দেয়ালের সাথে রেখে মুখটা সামনের দিকে এগিয়ে নিয়ে আসে। সাদাতকে এতটা কাছে আসতে দেখে ভয়ে নিঝুমের গলা শুকিয়ে কাঠ। তার মনে হচ্ছে এসি রুমের মধ্যেও সে ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে। নিঝুম চোখ মুখ খিচে দাঁড়িয়ে থাকে। সাদাত যেন নিঝুমের এই রূপটা দেখে বেশ মজা পাচ্ছিল। তাই তো সে নিঝুমের আরও কাছে এসে মুখটা কানের কাছে নিয়ে বলতে থাকে, এক্ষুনি এত ভয় পেলে কিভাবে হবে? যখন তোমার আরো আরো কাছে যাব তখন কি করবে জান? আমার তো ইচ্ছে করছে আজই বাসরটা এখানে করে ফেলি। এ কথা শুনে যেন লজ্জায় নিঝুমের মাথা কেটে যাচ্ছে। সে মনে মনে বলে, ছি, বদ অশুভ লোক একটা, কিছুই আটকায় না। দেখতে তো মনে হয় না এই ধরনের কথাবার্তা লোকটা বলতে পারে। ফ্ল্যাশব্যাক। গ্রামে মেম্বারের ছেলে অসহ্য যন্ত্রণায় অবশেষে নিঝুমের মা বাধ্য হয়ে নিঝুমকে শহরে পাঠিয়ে দেয়। এখানে তার মায়ের এক দুঃসম্পর্কের বোনের বাড়ি ছিল, সাথে সেই ঠিকানাটা সে দিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্য হলে যা হয় আর কি, পথের মধ্যে ঠিকানাটা নিঝুম হারিয়ে ফেলে। তাই আর তার সেখানে যাওয়া হয় না। গ্রামে নিঝুমের মা আর ভাই আছে। বাবা মারা গেছে 5 বছর আগেই, কিন্তু তাদের সংসার অতটাও অসচ্ছল ছিল না। গ্রামে মোটামুটি জায়গা জমি যা কিছু ছিল, তাদের সংসার খুব ভালোই চলছিল। কিন্তু ঝামেলা বাজে এলাকার মেম্বারের ছেলেটা প্রতিদিন নিঝুমকে কলেজে যাওয়ার পথে ডিস্টার্ব করা এবং কুরুচিপূর্ণ কথাবার্তা বলা। একসময় এটার মাত্রা অনেক বেড়ে যায়। তাই কলেজের পাঠ শেষ হওয়ার পর তার মা আর তাকে গ্রামে রাখতে চায় না। এখানে তার পড়াশোনা করাটা খুব কঠিন হয়ে উঠেছিল। এত বড় একটা শহর, কি করে খুঁজবো আমি ঠিকানা ছাড়া ওই বাড়ি? আমাকে কোন ভূতে ধরলো যে আমি পার্সটা সামনে রেখেই ঘুমিয়ে গেলাম ট্রেনের মধ্যে? এত মানুষের মাঝে আমার পার্সটা যে কোথায় পড়লো? নিঝুমকে এরকম টেনশনে দেখে ট্রেনের মধ্যে তার পাশের সিটে বসা ছিল যে মেয়েটি, সে এগিয়ে এসে বলে, তোমাকে কেমন যেন টেন্স দেখাচ্ছে, কোনো সমস্যা? কিন্তু তখন থেকেই আমি ট্রেনে খেয়াল করছিলাম তুমি কেমন যেন একটু ইনসিকিউর ফিল করছিলে। আসলে আমি এই প্রথম ঢাকায় এসেছি, এর আগে আর কখনো ঢাকা আসিনি। আমার মা তার দূর সম্পর্কের এক বোনের ঠিকানা দিয়েছিল আমাকে, কিন্তু ট্রেনের মধ্যে আমার পার্স ব্যাগটা মনে হয় হারিয়ে গেছে। তাই এখন কি করব ভেবে পাচ্ছি না। মেয়েটা এগিয়ে এসে বলে, এটা ঢাকা শহর, এখানে প্রতিদিন কত কত ঘটনা ঘটে। তুমি একা একটা মেয়ে মানুষ, এই প্রথমবার ঢাকায় এলে। এখানে তোমার পায়ে পায়ে বিপদ, তুমি বুঝতেও পারবে না তোমার সাথে কখন কি হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি সোমা, ঢাকাতে একটা ভার্সিটিতে পড়াশোনা করছি, পাশাপাশি পার্ট টাইম একটা জব করি, একটা মহিলা হোস্টেলে থাকি। তুমি এখন কি করবে ভেবেছো কিছু? আসলে আমি বুঝতে পারছি না কি করব। ঢাকাতে আমার থাকার মতো তেমন কোনো জায়গাও নেই। ভেবেছিলাম আন্টির বাড়িতে গেলে সেখানে কিছু একটা ব্যবস্থা করব, আর এখানে কোনো একটা ভার্সিটিতে ভর্তি হওয়ার চেষ্টা করব। ও আচ্ছা, তুমি ইন্টার পাস করেছো। এভাবে তোমাকে এখানে একা ফেলে চলে যেতেও খুব খারাপ লাগছে। আজকাল মেয়ে মানুষের নিরাপত্তা খুবই কম, কিন্তু হোস্টেলের ম্যানেজার কি বলবে তাই চিন্তা করছি। আচ্ছা,
যা বলবে বলবে। চলো তুমি আমার সাথে। বলেই সোমা নিঝুমকে তার সাথে নিয়ে যায়। সোমার সাথে একটি মেয়েকে দেখে হোস্টেলের অনেকেই তাকিয়ে থাকে। সোমার রুমমেট এসে জিজ্ঞেস করে তার সাথে মেয়েটিকে। সোমা তাদেরকে বলে, এটা আমার ছোট খালার মেয়ে, এখানে ভার্সিটিতে ভর্তি হবে। হঠাৎ করে এসেছে তো, তাই এখানে নিয়ে এলাম। হোটেলের ম্যানেজার যদি দেখে কিছু বলে তখন কি করবে? মানুষের বিপদে তো মানুষ সাহায্য করে। ও একটু বিপদে পড়েছে, তার জন্যই তো এখানে নিয়ে এসেছি। এতে কি এমন হয়েছে? ওই হোটেল সুপারটা না একটু বেশি বেশি করে। আপু, আমার জন্য আপনার সমস্যা হবে। আসলে তুমি চুপ করো তো, কোনো অসুবিধা হবে না আমার। আমি বুঝবো ওই সুপারের সাথে। এ কথা বলেই সোমা নিঝুমকে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে আসতে বলে। সোমা নিঝুমকে তার সব কাগজপত্র দেখাতে বললেই নিঝুম সবগুলো কাগজ নিয়ে সোমার হাতে দেয়। মাশাআল্লাহ, তোমার রেজাল্ট তো দেখছি অনেক ভালো। আমি যে ভার্সিটিতে পড়ি, তুমি সেখানে ভর্তি হবে। কিন্তু আপু, কিসের কিন্তু? কোনো কিন্তু নাই। তুমি তো এখানে লেখাপড়ার জন্য এসেছো, তাহলে ভর্তি হবে না? তারপর নিঝুম সোমার ফোন নিয়ে তার মাকে ফোন দিয়ে এবং ট্রেনের সব কথা খুলে বলে এবং সোমার কথাও বলে। এতে করে তার মা বেশ খুশি হয়, অন্তত একটা ভালো মেয়ের কাছে তো তার মেয়েটা আছে। আজকালকার যেই জামানা, এতে করে দুনিয়াতে আশেপাশে বাজে লোকের অভাব নেই। নিঝুম তার পার্স হারিয়ে যাওয়ার কথাটা তার মাকে বলে এবং তার মা বলে, ঠিক আছে, আমি ভার্সিটির টাকা পাঠিয়ে দেব। রায়হান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক রায়হান চৌধুরী। আজ তিনি নিজে থেকেই গাড়ি নিয়ে বের হয়েছিলেন, ড্রাইভার ছাড়া নিজেই ড্রাইভ করে অফিসের উদ্দেশ্যে। হঠাৎ করেই তিনি কেমন যেন অসুস্থ বোধ করছিলেন। কেন যেন তার মনে হচ্ছিল নিঃশ্বাসটা হঠাৎ করেই আটকে আসছে, তার দম বন্ধ হয়ে আসছে, তার সারা শরীর ঘামতে শুরু করে। তখনই তিনি গাড়িটা রাস্তার এক সাইডে নিয়ে যায়। গাড়ি থেকে বাইরে বের হতে যাবে আর তখনই ঢলে পড়ে যেতে নাই। নিঝুম পায়ে হেঁটে সেই রাস্তা দিয়ে ভার্সিটি রওনা হয়েছিল। হঠাৎ করে সে খেয়াল করে একটা প্রাইভেট কার এর সামনে একটি বয়স্ক লোক ঢলে পড়ে যাচ্ছিল। অমনি সে দৌড়ে এসে ধরে ফেলে। ততক্ষণে লোকটি অজ্ঞান হয়ে গেছে। এভাবে একা লোকটিকে ধরে রাখা তার পক্ষে সম্ভব হচ্ছিল না, তাই সে চিৎকার করে আশেপাশে লোকজন ডাকতে থাকে। তার চিৎকার শুনে অনেকেই এগিয়ে আসে। পাশ থেকে একজন বলে ওঠে, ওনাকে তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে। আপনারা কেউ একজন দয়া করে অ্যাম্বুলেন্স খবর দেন না প্লিজ। সাইড থেকে একজন ছেলে এগিয়ে এসে অ্যাম্বুলেন্সে ফোন দিয়ে রায়হান চৌধুরীর হাতের পালস চেক করতে থাকে। তখনই ছেলেটা নিঝুমকে জিজ্ঞেস করে, উনি আপনার কি হয়? এরই মধ্যে অ্যাম্বুলেন্সটা চলে আসে। তখনই ছেলেটা জিজ্ঞেস করে, ঠিক আছে, আমি আপনার সাথে যাচ্ছি, আপনি একা পারবেন না। বলেই ছেলেটি আর নিঝুম ওনার সাথে হসপিটালে চলে আসে। এইদিকে রায়হান চৌধুরীর ফোনটা তো অনবরত বেজেই যাচ্ছিল। ফোনটা বারবার বাজার কারণে খুব অস্বস্তি নিয়ে ফোনটা পিক করে। ওই পাশ থেকে ভেসে আসে একটা কণ্ঠস্বর, অফিসে গেলে কিন্তু তোমার কোনো ফোন নেই। তুমি অফিসে পৌঁছেছো তো? আর একটু লেট করে ড্রাইভারকে সাথে নিয়ে গেলে কি হতো? ডাক্তার তোমাকে কতবার বারণ করেছি একা একা কোথাও বের হতে না। আপাতত কাউকে ছাড়া বাইরে যাওয়াটা মোটেও উচিত হয়নি। এতগুলো কথা একসাথে শুনে নিঝুম তো কিছুই বুঝে উঠতে পারছিল না। সে তো হতভম্বই হয়ে গিয়েছে। তারপরও কিছু সাহস সঞ্চয় করে ধীরে ধীরে বলতে থাকে, আসসালামু আলাইকুম। আসলে আপনি যার কথা বলছিলেন উনি এই মুহূর্তে সিটি হসপিটালে আছেন। ওনার মোবাইল আর ওয়ালেট আমার কাছে আছে। অনেকবার কল দিয়েছেন দেখে আমি ফোনটা রিসিভ করলাম। তাছাড়া কাদেরকে খবর দিব সেটাও ভেবে পাচ্ছিলাম না। আপনারা দয়া করে খুব তাড়াতাড়ি সিটি হসপিটালে আসুন। ওপাশ থেকে মিসেস শায়লা চিৎকার দিয়ে কান্না করতে থাকে। ওনার কান্না শুনে উপর থেকে দৌড়ে সবাই নিচে চলে আসে। তার বড় ছেলের বউ তার সামনে জিজ্ঞেস করতে থাকে, মা, আপনি এভাবে কান্না কেন করছেন? কি হয়েছে? তখন মিসেস শাহেলা বলতে থাকেন, রায়হান চৌধুরী হসপিটালে। তখনই সোমা বলে ওঠে, বাবাকে 1000 বার বারণ করার পরও বাবা কোনো কথাই শুনতে চায় না কেন? আজকেও ড্রাইভার ছাড়া নিজে ড্রাইভ করে অফিসে যেতে গেলেন কেন? এরপর সবাই হসপিটালে চলে আসে। কেবিনের দরজার বাইরে দাঁড়িয়ে আছে সবাই। হঠাৎ করেই কেবিন থেকে বের হয়ে আসে সেই ছেলেটি।
নিঝুম তো ছেলেটিকে দেখে হা হয়ে তাকিয়ে থাকে। তার মানে উনি ডাক্তার? ছেলেটি সামনে এগিয়ে এসে শায়লা বেগমের উদ্দেশ্যে বলতে থাকে, কান্না করবেন না আন্টি প্লিজ, উনি আউট অফ ডেঞ্জার। এরই মধ্যে সেখানে রায়হান সাহেবের বড় ছেলে সাদনান উপস্থিত হয়। জয় সামনে এগিয়ে এসে হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করে বলে, আসলে এই যাত্রায় আপনার বাবা বড় কিছু হওয়া থেকে বেঁচে গিয়েছে, শুধুমাত্র এই মেয়ের জন্য। উনি যদি ওইখানে না থাকতেন আর আপনার বাবাকে ধরে না ফেলতেন তাহলে হয়তো বড় ধরনের কিছু হয়ে যেতে পারত। তখনই সবাই চোখ যায় নিঝুমের দিকে। শায়লা বেগম এগিয়ে এসে নিঝুমকে জড়িয়ে ধরে বলে, আল্লাহ তোমার অনেক ভালো করুক, তোমার জন্য আজকে আমার স্বামী এই যাত্রা বেঁচে গেছে। না না আন্টি, বাঁচানোর মালিক তো আল্লাহ, আর আমি কিছুই করিনি। আমি শুধু ওনাকে ধরেছি, আর আমার সাথে উনি সব কিছু করেছেন, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে হাসপাতালে নিয়ে আসা পর্যন্ত সব কিছু। জয়কে দেখিয়ে বলে। জয় তখন একটা মুচকি হাসি দিয়ে বলে, আমি একজন ডাক্তার, এটা আমার কর্তব্য ছিল। সবাই জয়ের কাছে খুব কৃতজ্ঞতা প্রকাশ করে। সোনিয়া সামনে এগিয়ে এসে নিঝুমের গালে হাত দিয়ে বলে, তুমি দেখছি অনেক মিষ্টি একটা মেয়ে। তোমার নাম কি? কোথায় থাকো তুমি? আমার নাম সাদিয়া ফারিন নিঝুম। আসলে আমি গ্রামে থাকি। এই শহরে এসেছি মাত্র 15 দিন হয়েছে। এখানে এক আপুর সাথে একটা হোস্টেলে আছি, আর 1 সপ্তাহ হলো একটা ভার্সিটিতে ভর্তি হয়েছি, অনার্স ফার্স্ট ইয়ারে। আর আমি সকালবেলা ভার্সিটিতে যাচ্ছিলাম, ওইখানেই ওনাকে দেখতে পাই রাস্তায়। ও, তাহলে তো তোমার থাকার অনেক সমস্যা হয়ে যাচ্ছে, তাই না? তা তো একটু হচ্ছে, তবে সমস্যা নাই। আচ্ছা, আপনারা ওনাকে একা একা কেন ছেড়েছেন? উনি কি আগে থেকেই অসুস্থ ছিল? আসলে আমার শ্বশুর মশাই, মানে উনি আমার শ্বশুর হন আর কি, উনি সব সময় নিজের কাজ নিজে করতে বেশি পছন্দ করেন। আজকেও তাই ড্রাইভারকে না নিয়ে একা একা গাড়ি ড্রাইভ করে অফিসে যাচ্ছিলেন, আর দেখো কি অবস্থা হলো। আর অসুস্থ কিছুটা ছিল, তবে আজ তো বাবা ভালোই ছিল, তাই হয়তো মা আর কিছু বলেনি। ওরা কথা বলার সময় সামনে এগিয়ে আসে মিসেস শায়লা। নিঝুমের মাথায় হাত বুলিয়ে ওর গালের মধ্যে হাত দুটো দিয়ে বলে, তুমি কি মিষ্টি একটা মেয়ে। বাড়িতে কে কে আছে তোমার? বাড়িতে আমার এক ছোট ভাই আর মা আছে। বাবা মারা গেছে 5 বছর আগে। এ কথা শুনে মিসেস শায়লার অনেক খারাপ লাগে। তিনি নিঝুমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকেন, থাক মা, দুঃখ পেও না। তুমি আজকে যাকে বাঁচিয়েছ উনি তোমার বাবার মতো, আমি তোমার মায়ের মতো। আজকে থেকে তুমিও আমার আরেকটা মেয়ে। নিঝুম তখন ওদের কাছে চলে যাওয়ার অনুমতি চাইলেই শায়লা বেগম বলতে থাকেন, জি আন্টি, আমি ভার্সিটিতে যাচ্ছিলাম। আজকে তো আর ওখানে যাওয়া হলো না, তাই ভাবছি হোস্টেলেই ফিরে যাব। সময় মতো না গেলে আবার আপুর হোস্টেল সুপারের হাতে বকা খেতে হবে। সোনিয়া সামনে এসে বলে, ওখানে থাকতে মনে হয় তোমার অনেক সমস্যা। তুমি এক কাজ করো, তুমি না হয় আমাদের সাথে চলে আসো। নিঝুম অবাক হয়ে সোনিয়ার মুখের দিকে তাকিয়ে থাকে। তখন শায়লা বেগম বলেন, সোনিয়া ঠিকই বলেছে, তোমার যেহেতু ঢাকায় থাকার মতো কোনো জায়গা নেই, তাহলে তুমি আমাদের বাসায় থাকতে পারো। এতে করে আরও আমাদের ভালোই হবে। নিঝুম অসম্মতি জানিয়ে বলে, না না, এটা কি করে সম্ভব? মিসেস শায়লা নিঝুমের মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, অসম্ভবের কি হলো? তোমাকে তো আমি বললাম আজ থেকে তুমি আমার মেয়ের মতো। তুমি আমার যেই উপকার করেছো সেই তুলনায় এ তো কিছুই না। না না আন্টি, আমি কি করলাম? সব তো ওই ভাইয়াটাই করলো। ওদেরকে কথা বলতে দেখেই ডাক্তারের সাথে কথা শেষ করে সাদনান দূর থেকে ওদের দিকে এগিয়ে আসতে থাকে। ওদের কথা শুনে সেও নিঝুমকে অনুরোধ করে তাদের বাড়িতে এসে থাকার জন্য। আঙ্কেল সুস্থ হয়ে উঠুক, আর আমিও হোস্টেলে আপুর সাথে কথা বলি, তারপরে না হয় চিন্তা করব। এ কথা বলে চলে যাচ্ছিল, তখনই সাদনান নিঝুমের হাতে একটা কার্ড এগিয়ে দিয়ে বলে, এটা রাখো, যদি কখনো প্রয়োজন মনে করো তাহলে এই ঠিকানায় যোগাযোগ করবে। কেবিন থেকে বের হয়ে নিঝুমকে চলে যেতে দেখেই জয় জোর পায়ে হেঁটে এসে নিঝুমের পেছনে এসে ওকে ডাক দেয়। নিঝুম পিছন ফিরে তাকিয়ে দেখে জয় দাঁড়িয়ে আছে। তখনই জয় বলে, আপনি চলে যাচ্ছেন? আপনার নামটাই তো জানা হলো না।
আমি জয়, আর পেশা সেটা তো বুঝেই ফেলেছেন। আমি নিঝুম, এইবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী। জয় একটা মিষ্টি হাসি দিয়ে বলে, ওয়াও, খুব ভালো। আপনি কোথায় থাকেন জানতে পারি? নিঝুম তখন তার হোস্টেলের ঠিকানা দেয়। জয় এবার ভালো করে নিঝুমের মুখের দিকে তাকিয়ে দেখে, কি সুন্দর মায়া ভরা মুখটার মধ্যে অসম্ভব সুন্দর দুটি চোখ। জয় নিঝুমকে জিজ্ঞেস করে, আমাদের কি আবার দেখা হবে? হ্যাঁ, যদি কখনো আমি অসুস্থ হই তাহলে অবশ্যই দেখা হবে। তখনই জয় ফিক করে হেসে দিয়ে বলে, তার মানে আমি ডক্টর, সেজন্য আমার সাথে দেখা করতে অসুস্থ হয়ে আসতে হবে? এছাড়া আমার সাথে দেখা করা যাবে না? যদি ভাগ্যে লেখা থাকে তাহলে অবশ্যই হবে। বলেই নিঝুম চলে যায়। হোস্টেলে ফিরে এসে তখন সে সোমাকে আজকের সমস্ত ঘটনা খুলে বলে। হোটেল সুপারটা তো অনেক খারাপ। কতদিন তোমাকে এখানে রাখতে পারবো জানি না। তোমার জন্য আসলে আমার অনেক খারাপ লাগে। ওনারা যখন বলেছে তবে অবশ্যই তোমার একটা থাকার ব্যবস্থা হয়ে যাবে। নিঝুম আজকে সাদনানের দেয়া কার্ডটা সোমাকে দেখাতেই সোমা কার্ডটা হাতে নিয়ে দেখে ও যে অফিসে চাকরি করে সেই অফিসের বসের কার্ড। সোমা বলে ওঠে, ইয়া আল্লাহ, এটা তো আমাদের অফিসের বসের কার্ড। তার মানে বসের বাবা মানে বড় স্যার অসুস্থ? তুমি চেনো আপু ওনাকে? খুব ভালো করে চিনি। উনি তো খুব ভালো মানুষ। উনি তো আমাদের বড় স্যার। বাবার অসুস্থতার খবর পেয়ে ইউএস থেকে চলে আসে সাদাত। এয়ারপোর্ট পৌঁছানোর পর থেকে যতই সে গাড়ি করে সামনের দিকে এগুচ্ছে ততই তার মেজাজ খারাপের মাত্রাটা বেড়েই চলেছে। বাংলাদেশের রাস্তাগুলোতে এত জ্যাম কেন? আর জ্যামের মধ্যে বসে থাকাটা তো একটা অস্বস্তিকর ব্যাপার। অনেকক্ষণ ধরে জ্যামে আটকে থাকার পর সাদাত বলতে থাকে, ড্রাইভার, গাড়িটা ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে চলো। এখানে আর এইভাবে জ্যামে কতক্ষণ বসে থাকবো? ড্রাইভার তখন গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে যাচ্ছিল। ভার্সিটি থেকে বাড়ি ফিরছিল নিঝুম। তখনই তার সামনে দিয়ে একটি গাড়ি এসে রাস্তার যত কাদা পানি ছিটকে তার গায়ের মধ্যে ছিটিয়ে দেয়। তার গা পুরোটাই নোংরা হয়ে যায়। তখন নিঝুম চিৎকার করে বলতে থাকে, আরে অন্ধ নাকি? চোখে দেখে না? গাড়ি আছে বলে কি রাস্তার মানুষদের মানুষ মনে হয় না? যত সব অভদ্র লোকজন কোথাকার। তার নিজের অবস্থা দেখেই তার গা রিরি করতে থাকে। অতিমাত্রায় রাগের কারণে সে একটা ইট নিয়ে গাড়ির দিকে ছুঁড়ে মারে, আর গাড়ির জানালা খোলা থাকায় এটা যে পড়ে সাদাতের গায়ের উপর। আর নিঝুমের বলা কথাগুলো সাদাত শুনতে পেয়েছিল। অমনি সে ড্রাইভারকে বলে, গাড়িটা থামাও ড্রাইভার। গাড়ি থামতেই সে দরজা খুলে গাড়ি থেকে বের হয়ে সামনে এসে নিঝুমের উদ্দেশ্যে বলে, ও হ্যালো ম্যাডাম, আপনি এইভাবে বকাবকি করছেন কেন? আর অভদ্র কাকে বলছেন? আপনি নিজেই তো সবচেয়ে বড় অভদ্র। এইভাবে গাড়ির মধ্যে ঢিল ছুড়লেন কেন? এটা কোন ধরনের ভদ্রতা ছিল? গাড়িতে ঢিল ছুড়েছি সেটা দেখেছেন? আমার অবস্থা দেখেছেন কি করেছেন? অত বড় গাড়ি আছে বলে কি আমাদেরকে আপনাদের মানুষ মনে হয় না? যেইভাবে মন চাই সেইভাবেই রাস্তা দিয়ে গাড়ি চালাবেন? ও হ্যালো ম্যাডাম, গাড়ি আমি চালাচ্ছিলাম না, আমার ড্রাইভার চালাচ্ছিল। হয়তোবা সে খেয়াল করেনি রাস্তায় পানি আছে, তাই বলে আপনি এরকম অভদ্র মতো কাজ করবেন? ওদের দুজনের তর্কাতর্কির মাঝখানেই ড্রাইভার গাড়ি থেকে নেমে নিঝুমের সামনে এসে বলে, ম্যাডাম আসলে সরি, আমি না রাস্তায় পানি ছিল সেটা খেয়াল করিনি। স্যারের খুব তাড়া ছিল তাই গাড়ি জোরে টানছিলাম, তো সেই জন্য হয়তোবা আপনার গায়ে কাদা পানি ছিটে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। ড্রাইভার কথা বলেই সাদাতকে বলে, স্যার চলেন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। যাওয়ার সময় সাদাত হাতের মধ্যে থাকা ঢিলটা নিঝুমকে দেখিয়ে বলে, এই ঢিলটা আমার কাছেই থাকলো। আবার যদি কখনো আপনার সাথে আমার দেখা হয় তবে এইটা দিয়েই ঠিকই আমি আমার শোধ নেব। বাজি মেয়ে মানুষ একটা। নিঝুম তো হতবাক হয়ে চিন্তা করতে থাকে, কি বলে গেল লোকটা? আমি একটা বাজে মেয়ে মানুষ? তাহলে কতটা খচ্চর মানুষ হলে একজন মেয়েকে এমন কথা বলে? এই লোক তো মেয়েদের সম্মানই করতে জানে না। গাড়ি থেকে নেমেই সাদাত করিডোর দিয়ে হেঁটে বাবার কেবিনের সামনে আসতেই সাদাতকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে থাকে মিসেস শায়লা। সানিয়া সামনে এসে বলে, তুমি সোজা এয়ারপোর্ট থেকে হসপিটালে চলে এসেছো? হ্যাঁ ভাবি, এয়ারপোর্ট থেকে সোজা হসপিটালে আসছি।
এর মধ্যে আবার রাস্তায় ঝামেলাও হয়েছে। যাই হোক, বলো বাবা কেমন আছে? আগের চেয়ে এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। তোমাদের সবাইকে বারবার বলেছিলাম যে বাবা যা চায় তাই তোমরা করতে দেবা না, কিন্তু তোমরা তো কোনো কথাই শোনো না, সবসময় বাবার মর্জি মতোই চলতে দাও। এখন দেখো হলো তো। ওই মেয়েটা যদি না থাকতো আর তোর বাবাকে না ধরতো আর সাথেই হসপিটালে একজন ডাক্তার, এই দুইজনের জন্য আজকের মতো তোর বাবা বেঁচে ফিরেছে। কবে নাগাদ হাসপাতাল দিয়ে ছাড়বে বাবাকে? ডাক্তাররা তো বলেছে কালকে ছেড়ে দিবে, কালকে বাসায় নিয়ে যেতে পারবো। এবার থেকে বাসায় নিয়ে যাওয়ার পর বাবার সব বন্ধ, সব কিছু রুটিন মতো এবং সব কিছু আমার কথা মতোই চলবে। আমরা তো কেউ তোর বাবাকে একটা কথাও শোনাতে পারি না, একমাত্র তোর কথা ছাড়া কারো কথা শোনে না। তোকেই একটু ভয় পায় তোর বাবা। এবার তুই সামলা তোর বাবাকে। পরের দিন রায়হান চৌধুরীকে বাড়ি নিয়ে আসা হয়। ড্রয়িং রুমে তার দুই ছেলে বসে আছে। সামনে বসে আছে রায়হান চৌধুরী আর তার পাশে মিসেস শায়লা, সোনিয়া আর ছোট্ট তিহান। বয়স তার 6 বছর, কিন্তু কথাবার্তা এত পাকা পাকা মনে হবে যেন 60 বছরের একটা বুড়ো। সবাইকে এইভাবে গোল হয়ে বসে থাকতে দেখেই তিহান বলে, তোমরা সবাই দাদু ভাইকে বসে রেখেছো কেন? দাদু ভাই কি আসামি? আপাতত তোমার দাদু ভাই একজন আসামি। তোমার দাদু ভাই তোমার মতোই পচা, কোনো কথাই শোনে না। আজ থেকে তোমার দাদু ভাইয়ের বাইরে যাওয়া একদমই বন্ধ। হায় আল্লাহ, বলো কি তোমরা? সবাই যদি বাইরে না যায় বিজনেস কে দেখবে? এই পাকা ছেলে বলে কি? তোমাকে এত পাকনামি করতে কে বলেছে? বিজনেস সামলানোর জন্য তোমার পাপা আছে, চাচু আছে। তিহান তখন গালে হাত দিয়ে বলতে থাকে, এটাও তো কথা। তোমার এত বড় দুইটা ছেলে থাকতে তোমার বিজনেস দেখার কে দরকার? রায়হান সাহেব বলে ওঠে, তোমার পাপা তো আগে থেকেই সামলাচ্ছে, আর তোমার চাচু তো বিদেশে থেকে এতদিন আসতেই চাচ্ছিল না, সেই জন্যই তো আমাকে যেতে হতো। এখন থেকে আর যাবে না, বুঝেছো? এখন থেকে বাবা চাচু সবকিছু সামলাবে। এখন আমি একটু বড় হইনি, তারপরে আমি সামলাবো। উপস্থিত সবাই তিহানের কথা শুনে হো হো করে হেসে ওঠে। তোমরা আমাকে যত কিছুই বলো আমি মানতে রাজি, তবে আমি আগামীকাল একটু বের হব। আগামীকাল বের হবে মানে তোমার কি এমন কাজ যে তোমাকে বের হতে হবে? খুব ইম্পর্টেন্ট একটা কাজ, যেটা আমাকে ছাড়া হবে না, আমাকে বের হতেই হবে। ঠিক আছে, বের হবে, তবে যেখানে যাবে ড্রাইভারের সাথে নিয়ে যাবে এবং খুব অল্প সময়ের মধ্যে ফিরে আসতে হবে। এইদিকে সোমা রুমে বসেছিল আর বারান্দায় কাপড় রোদ দিচ্ছিল নিঝুম। এরই মধ্যে ওদের হোস্টেল সুপার এসে খুব চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় সোমার সাথে এবং অনেক কথা শোনাতে থাকে। তখনই নিঝুম বারান্দা থেকে ভেতরে আসলে সুপার বলে, এই মেয়ে, বিনা অনুমতিতে তুমি যেখানে থেকেছো সেটা যে অপরাধ জানো? আজকের মধ্যে এই হোটেল ছেড়ে দিবে তুমি। তোমাকে যেন আজকের পর আর এখানে না দেখি। নিঝুম কান্না কান্না চোখে সোমার দিকে তাকায়। সোমা সামনে এগিয়ে এসে নিঝুমের 2 গালে হাত দিয়ে বলে, এত ভেবো না, আল্লাহ মানুষকে বিপদে অবশ্যই সাহায্য করেন, তুমি চিন্তা করো না, কোনো না কোনো একটা ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে। আমি দেখি কি করা যায়। তুমি আমার জন্য অনেক করেছো আপু, আর কি করবা? তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার জন্য তোমাকে কত কথা শুনতে হলো। এইদিকে রায়হান চৌধুরী তাকে একটি মেয়ে বাঁচিয়েছে এবং মেয়েটি সমস্ত সমস্যার কথা শুনে মেয়েটির সাথে দেখা করার জন্যই হোস্টেলে এসেছিল। এখানে এসেই সে সমস্ত পরিস্থিতির কথা শুনতে পায়। সোমা রায়হান চৌধুরীকে দেখে সালাম দেয়। সোমাকে দেখে রায়হান চৌধুরী চিনতে পারে। সোমা রায়হান চৌধুরীকে অনুরোধ করে বলে, স্যার, আপনি যদি ওকে আপনার সাথে নিয়ে যেতেন তাহলে ওর অনেক উপকার হতো। রায়হান চৌধুরী তো চাইছিলেনই এটা, সে মেয়েটাকে বাড়ি নিয়ে যাবে। এতটুকু একটা মেয়ে, কি মায়াবী মুখ, এতটা অসহায় মেয়েটাকে। সব কিছু চিন্তা ভাবনা করে রায়হান চৌধুরী নিঝুমকে তার সাথে বাড়ি নিয়ে যায়। নিঝুমও এই পরিস্থিতিতে কি করবে, কোথায় যাবে, তাই সেও আর কথা না বাড়িয়ে তার সাথে যেতে রাজি হয়ে যায়। যাওয়ার সময় সে সোমাকে ধরে অনেক কান্নাকাটি করে, তাকে বলে যে মাঝে মাঝে তাকে দেখতে যাবে। রায়হান চৌধুরী নিঝুমকে নিয়ে আসার পর মিসেস শায়লা
ও সোনিয়া অনেক খুশি হয়। সোনিয়া এসে নিঝুমকে জড়িয়ে ধরে আর বলে, অবশেষে আসলে তাহলে। ছোট্ট তিহান সামনে এগিয়ে এসে নিঝুমকে চারদিক দিয়ে ঘুরে ঘুরে দেখে বলে, আচ্ছা তুমি আমার কি হও? এটা তোমার একটা পিপি হয়। তিহান তো খুব খুশি, তার নিঝুমকে অনেক পছন্দ হয়েছে। তার মাকে সে বলে, আম্মু আমার পিপিকে অনেক পছন্দ হয়েছে। নিঝুম তিহানকে কাছে ডেকে আদর করতে করতে বলে, আমারও তোমাকে অনেক পছন্দ হয়েছে। কিন্তু নিঝুমের ভেতরে ভেতরে একটু অস্বস্তি হচ্ছিল। এত বড় বাড়ি, এত বড় লোক মানুষ, এদের মাঝে সে মানাতে পারবে তো? তার নিজের মনের মধ্যেই কেমন সংকোচ বোধ হতে থাকে। তাই নিঝুম এগিয়ে এসে মিসেস শায়লাকে বলে, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। আমি আসলে আপনাদের বাড়িতে থাকলে আমার নিজের কাছে মনে হবে হয়তো আমি উপকার করেছি বলে তার বিনিময়ে আপনারা আমাকে এখানে নিয়ে এসেছেন। কিন্তু আমার মা বলেছে উপকার করে কখনো বিনিময় নিতে হয় না। আমি না হয় কাল থেকে তিহানকে পড়াবো। কথাটা শুনেই সোনিয়া বলে, তাহলে তো মন্দ হয় না। এই তিহানাটা যা পাজি, এইটা কোনো টিচারই সামলাতে পারে না। তুমি যদি ওকে সামলাতে পারো তাহলে তো আমার জন্য ভালোই হয়। এরপর সোনিয়া নিঝুমকে একটা গেস্ট রুমে নিয়ে যায় এবং বলে, আজকে আপাতত এই রুমটায় থাকো, তারপরে কাল তোমার রুমের সব কিছু গোছগাছ হয়ে গেলে ওইখানে শিফট করে দিব। পরের দিন সকালবেলা ঘুম থেকে অনেক ভোরে উঠে নিঝুম নামাজ পড়ে রুমের মধ্যে পায়চারি শুরু করে। কিছুক্ষণ পর সে ধীর পায়ে ভয়ে ভয়ে রুম থেকে বের হয়ে বাগানের দিকে যায়। বাগানে নানান রকমের ফুলের গাছ দেখে তার খুবই ভালো লাগে। সে ধীরে ধীরে ফুলগুলোকে হাত দিয়ে ছুঁয়ে দিতে থাকে। কিছুক্ষণ পর মালি এসে তাকে জিজ্ঞেস করে, আপনার কি ফুল খুব পছন্দ? ফুল আমার অনেক ভালো লাগে। আমি যখন গ্রামে ছিলাম তখন আমি আমার বাড়ির পুকুর পাড়ের চারিদিকে ফুল গাছ লাগিয়েছি। এই বাসার সবাই বুঝি ফুল খুব পছন্দ করে? বেগম সাহেবারও ফুল অনেক পছন্দ করে। তাছাড়া ছোট ভাইজানও ফুল অনেক পছন্দ। ছোট ভাইজান যখন দেশ থেকে আসে তখন তিনি নিজের হাতে অনেক ফুল গাছ কিনা আইনা আমার কাছে দেন। আমিও ওইগুলো বাগানে খুব যত্ন কইরা লাগাইয়া দেই। এভাবেই মালির সাথে ওর অনেকক্ষণ কথোপকথন চলতে থাকে। এক পর্যায়ে নিঝুম বলে, আপনি তো গাছে পানি দিচ্ছেন, পাইপটা দেন, আমি দেই। আমার কাছে পানি দিতে অনেক ভালো লাগে। না না স্যার দেখলে আমারে বকা দিবে। বকা দিবে না, আমি বলবো আমি ইচ্ছে করে নিয়েছি। এ কথা বলেই সে মালির হাত থেকে পাইপ নিয়ে গাছে পানি দিতে থাকে। তার মনটা বেশ ভালো হয়ে যায়। তাই সে সব গাছে ঘুরে ঘুরে পানি দিতে থাকে। সাদাত জগিং শেষে গেট দিয়ে বাড়িতে প্রবেশ করে যেই না সে বাগানের দিকে হেঁটে আসছিল, অমনি পাইপের পানি দিয়ে তার সারা গা ভিজে একদম একাকার হয়ে যায়। সে চিৎকার করতে থাকে। নিঝুম ওই দিকে ঘুরে পাইপ ধরে রেখেছিল, তাই সে কিছুই দেখতে পায়নি। হঠাৎ ঘুরেই সে দেখতে পায় একটি ছেলে জোরে চিৎকার করছে। এই অবস্থা দেখেই সে ভয়ে পাইপ ফেলে বাড়ির দিকে দৌড় দেয়। এই দিকে সাদাত বেচারার অবস্থা তো একেবারে নাজেহাল। সকালবেলায় সে পানি দিয়ে একেবারে গোসল সেরে ফেলেছে। তার চিৎকার শুনে মিসেস শায়লা সামনের দিকে এগিয়ে এসে বলতে থাকে, কি হয়েছে? ওরকম চিৎকার কেন করছিস? পেছন থেকে সোনিয়া এসে বলে, কি ব্যাপার দেবজি, সকাল সকাল তুমি বাগানে এসে কেন গোসল করছো? তোমার ওয়াশরুম কি হয়েছে? সাদাত তখন রাগে গজগজ করতে করতে বলে, তোমার কি মনে হয় এই সকাল ভোরে আমার গোসল করার শখ হয়েছে? তাও আবার এই বাগানে এসে? তোমার মাথা নষ্ট হয়ে গেছে? মালি কাকা কই? কাকাকে ডাকো আমার সামনে তাড়াতাড়ি। ওনার চোখ কোথায় থাকে? উনি কিভাবে গাছে পানি দিচ্ছিল? সাদাতের চিৎকার শুনে ভেতর থেকে মালি দৌড়ে এসে বলতে থাকে, বাবা আপনি ভুল বুঝবেন না, আসলে আমি দিতে চাই নাই। আপনি দিতে চান না মানে? কে বলেছে দিতে? না মানে ওই অনেকবার কইয়াছিল যে থাক আমি দেই, তুমি পারবা না। তারপরও মাইয়াটা কথা শুনলো না। মালির কোনো কথার আগা মাথায় কিছু সাদাত বুঝতে পারে না। সোনিয়া সামনে এগিয়ে এসে মালিকে জিজ্ঞেস করে, মাইয়াটা বলতে কোন মাইয়া? ওই যে গেস্ট রুম থাইকা বাইর হইয়া আইলো অনেক সুন্দর কইরা একটা মাইয়া,
ওই তো আমার হাত থেকে পাইপটা নিয়ে গাছে পানি দিতে লাগলো। ও বুঝতে পেরেছি, তার মানে নিঝুম আপনার হাত থেকে পাইপ নিয়ে গাছে পানি দিচ্ছে। সাদাত তখন রক্ত আগুন চোখ নিয়ে বলতে থাকে, এইটা আবার কোন ঝামেলা? কে এটা? মিসেস শাইলা সামনে এগিয়ে এসে বলে, বাবা অত রাগ করতে নেই, যা হবার হয়েছে, ভিতরে যেয়ে এবার ফ্রেশ হয়ে নে। তোর চিৎকারে মেয়েটা হয়তো ভীষণ ভয় পেয়েছে, সেই জন্য এখান থেকে চলে গেছে। ভাগ্য ভালো যে চলে গেছে, সামনে থাকলে মেয়েটার হাত পায়ে ভেঙে দিতাম আমি। কি সাংঘাতিক কথাবার্তা! একটু পানির জন্য হাত পা ভাঙা? এই ধরনের কথাবার্তা বলতে হয় না, বাড়ির গেস্টদের সাথে ভালো ব্যবহার করতে হয়। সাদাত রেগে বাড়ির ভিতরে চলে যায়। সাদাত চলে যেতেই মিসেস শায়লা আর সোনিয়া দুজনই হেসে ওঠে। সাদাত তার নিজের রুমে বসেছিল, তখনই চুপি চুপি ধীর পায়ে রুমের ভেতর প্রবেশ করে তিহান। ওর গুটি গুটি পায়ে চুপি চুপি ঢোকা দেখেই সাদাত অন্যদিকে তাকিয়ে থাকে। সে তিহানকে বুঝতেই দেয় না যে সে দেখে ফেলেছে। তখন পিছন দিক থেকে চাচ্চুর গলা জড়িয়ে ধরেই ভাউ করে ভয় দেখায়। সাদাত তো একদম চমকে গিয়ে ভয় দেখার ভান করে। তখন তিহান বলে, চাচ্চু তুমি এত ভীতু কেন? এটুকুতে ভয় পাও? তুমি আমার মতো একটু সাহসী না। সাদাত তিহানকে জড়িয়ে ধরে বলতে থাকে, ও আচ্ছা বাবা, তাই? আমি তোমার মতো সাহসী না? তা আমার বাবাটার বুঝি খুব সাহস? তিহান তখন হেসে দিয়ে সাদাতকে বলে, আমি অনেক সাহসী চাচ্চু। বিদেশে অনেক ভয় পেতে, তাহলে তুমি ওখানে কিভাবে থেকেছো? এই তো একটু ভয়ে ভয়ে থেকেছি আর কি। বলেই সে তিহানকে কোলে তুলে নেয়। হঠাৎ তিহান সাদাতের মুখের দিকে তাকিয়ে বলে, জানো চাচ্চু, কালকে আমাদের বাসায় একটা সুন্দর পিপি এসেছে। আম্মু বলেছে আজকে থেকে আমি পিপিটার কাছে পড়বো। এই ফুফিটা আবার কি? কোথা থেকে আসলো? ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট করার জন্য সবাই এসেছিল, শুধু বাকি ছিল সাদাত। নিঝুমকে ব্রেকফাস্টের জন্য ডাইনিং টেবিলে আসার কথা বলতেই সে ইতস্তত বোধ করতে থাকে আর বলে, আমি রুমেই ঠিক আছি, টেবিলে যাব না। সোনিয়া তখন একরকম জোর করেই টেবিলে নিয়ে আসে এবং একটি চেয়ারে বসিয়ে দেয়। তখনই রায়হান চৌধুরী নিঝুমের উদ্দেশ্যে বলে, তোমার ঘুম কেমন হয়েছে আম্মু? নিঝুম একটা সুন্দর হাসি দিয়ে বলে, জি আঙ্কেল, আপনার শরীর ভালো আছে? হ্যাঁ, শরীর আমার খারাপ থাকে কি করে? সবাই যেভাবে কেয়ার করা শুরু করেছে আমার। কেয়ার না করে কি করবি? আবারও অসুস্থ হয়ে সবার 12টা বাজাবে, তাই চাও নাকি? আমি সেই কথা কখন বললাম? সাদনান নিঝুমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি জানি কোন ভার্সিটিতে পড়ো? নিঝুম একটা হাসি দিয়ে তার ভার্সিটির নাম বলে। আর তখনই নিচে নেমে সাদাত ডাইনিং টেবিলে এসে যখনই সে একটা চেয়ার টেনে বসতে যাবে তখনই তার চোখ যায় নিঝুমের দিকে। সে অবাক হয়ে সেই দিকে তাকিয়ে মনে মনে বলে, এই অশুভ ফাজিল মেয়েটা এখানে, তাও আবার আমার বাড়িতে আমারই সাথে ডাইনিং টেবিলে চেয়ারে বসা, এটা কি করে সম্ভব? সাদাত চেয়ার টেনে বসে আর চোখে নিঝুমকে দেখতে থাকে। হঠাৎ নিঝুমের চোখ যায় সেই দিকে। সে সাদাতকে একটু দেখতেই তার খাবার গলায় আটকে কাশতে শুরু করে দেয়। সোনিয়া এগিয়ে আসে, মাথায় হাত বুলিয়ে গ্লাসে পানি ঢেলে বলতে থাকে, এই পানিটা খাও। হঠাৎ করে তোমার কথা কেন মনে করলো যে খাবার আটকে গেল? এক পলক দেখাতেই খাবার আটকে গেছে। তারপরে কি হবে সেটা যদি জানতে, তাহলে এক্ষুনি চেয়ার ছেড়ে উঠে পালাতে। তারপর অল্প একটু খেয়েই নিঝুম চলে যায়। আর মিসেস শায়লা জিজ্ঞেস করতে থাকে, তুমি এত অল্প কেন খেলে মা? জি আন্টি, আমার খাওয়া শেষ। এরপর নিঝুম চলে যেতেই সাদাত ওর মাকে জিজ্ঞেস করে, এই মেয়ে কে আর এখানে কেন? তখনই তার বাবাকে সাহায্য করা সম্পর্কে সবগুলো কথা খুলে বলে সোনিয়া। আর মিসেস শাইলার এসব কথা শুনে সাদাত কিছুটা নরম হয়, কিন্তু গাড়িতে ঢিল ছুঁড়ে মারা, তাকে বকাঝকা করা, এই জন্য মনে মনে সে অনেক রাগ। তাই সে ভাবে বাড়ির লোকদের সামনে তাকে কিছু বলা যাবে না, তাই ওই মেয়েকে অন্যভাবে সাহায্য করতে হবে। ফাজিল মেয়ে একটা, কত বড় সাহস তার, গায়ে ঢিল ছুঁড়ে মারে, আবার তাকে কত কথা শুনিয়ে দেয়। নিজের রুমে বসে নিঝুম ভাবতে থাকে, এই ছেলেকে এই বাড়িতেই হতে হবে? হায় আল্লাহ, সেদিন তো রাস্তায় রাগের মাথায় কত কথা বলেছি, তখন তো এই ছেলে বলেছিল আবার দেখা হলে সে প্রতিশোধ নেবে।
জানি না এখন কি করে। সন্ধ্যায় নিঝুম যখন তিহানকে পড়াতে বসে তখন তিহান পড়া রেখে বারবার দুষ্টিমি করছিল। তখনই নিঝুম তিহানকে উদ্দেশ্য করে বলে, তুমি যদি সুন্দর মতো পড়ো তাহলে আমি তোমাকে একটা খুব সুন্দর গল্প শোনাবো। গল্পের কথা শুনে তিহান বলে, তুমি কি অনেক সুন্দর গল্প পারো? আমি অনেক সুন্দর সুন্দর গল্প বলতে পারি, কিন্তু তখনই শোনাবো যখন তুমি মনোযোগ দিয়ে খুব সুন্দর করে পড়বে। তিহান নিঝুমের কথা শুনে গল্পের লোভে ঠিকঠাক মতো পড়তে থাকে। পড়া শেষ হলেই নিঝুম তাকে গল্প শোনাচ্ছিল। তখনই বাহির দিয়ে সাদাত যেতে নিয়ে শুনতে পায়, আর তখন সাদাত বাহির থেকে রুমের দরজায় টোকা দিয়ে রুমে প্রবেশ করে এবং তিহানের উদ্দেশ্যে জিজ্ঞেস করে, পড়াশোনা বাদ দিয়ে গল্প করা হচ্ছে? তিহান, তোমাকে কি গল্প করতে বলেছিল মামুনি? তখনই তিহান চাচ্চুর দিকে তাকিয়ে বলে, আরে চাচ্চু, আমি পড়েছি, জানি আমাকে গল্প শোনানো হচ্ছে। তুমি গল্প শুনবে তাহলে এখানে আসো। সাদাত রুমে প্রবেশ করেই আর চোখে নিঝুমের দিকে তাকায় আর দেখে মেয়েটি মুখ ঘুরিয়ে অন্য দিকে তাকিয়ে আছে। তাই স্পষ্ট তার চেহারাটা ভালো করে বুঝতে পারছে না। সাদাত খুব রাগ হয়, এভাবে মুখ ঘুরিয়ে অন্য দিকে তাকিয়ে থাকার কি আছে। তাই সে তিহানকে বলে, তোমার ম্যাডামের মনে হয় চাচুকে গল্প শোনানোর ইচ্ছে নাই, তাই তো গল্প বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, আজকের তুমি গল্প শোনো, আর একদিন না হয় আমি শুনবো। এ কথা বলেই সে রুম থেকে বের হয়ে যায়। সাদাত মনে মনে চিন্তা করতে থাকে, এই মেয়েকে কিভাবে শাস্তি করা যায়? এইভাবে তো এই বাড়ির ভেতরে তাকে শাস্তি করা যাবে না। এদিকে তো মা, ভাবি, আর অন্যদিকে এই তিহানটা। এইদিকে নিঝুম সোনিয়ার ফোন নিয়ে গ্রামে তার মায়ের কাছে ফোন দেয়। সেখানে তার মাকে সব কিছু খুলে বলে। সব কিছু শুনে তার মা বলে, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, তবে যেখানে তুই আছিস তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবি না, তারা তোকে আশ্রয় দিয়েছে। তিনি আরও বলেন, মেম্বার আর মেম্বারের ছেলে মিলে তাদের সমস্ত কিছু দখল করে নেয়ার ধান্দায় আছে। এসব ঝামেলায় তার মায়ের হাতও এখন টানাপোড়েন চলছে। নিঝুম ফোনটা রেখে ভাবতে থাকে তার ভার্সিটির লেখাপড়ার খরচ কিভাবে চলবে। এইদিকে রুমের মধ্যে সোনিয়া এসে নিঝুমের মুখটা গম্ভীর করে বসে থাকতে দেখে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। নিঝুম কিছু বলতে চায় না। সোনিয়া কাছে এসে নিঝুমের মাথায় হাত বুলিয়ে আদর করে জিজ্ঞেস করে, তুমি এখনো আমাদের আপন ভাবতে পারোনি, তাই আমার সাথে কোনো কিছু শেয়ার করতে চাও না। আমি তোমার বড় আপুর মতো, তুমি আমাকে বড় বোন মনে করতে পারো, এমন সব কিছু আমার সাথে শেয়ার করতে পারো। নিঝুমও তখন সোনিয়াকে জড়িয়ে ধরে আর তার কাছে সব কিছু শেয়ার করে বলতে থাকে, আপু, আমি একটা চাকরি করতে চাই, যে চাকরি করলে পাশাপাশি আমি পড়াশোনাও করতে পারবো। তখনই সোনিয়া বলে ওঠে, ঠিক আছে, আমি তোমার ভাইয়ের সাথে কথা বলবো। যদি আমাদের অফিসে কোনো একটা ব্যবস্থা করা যায় তাহলে তোমার অন্য কোথাও চাকরি করা দরকার নেই। দুপুরবেলা লাঞ্চের সময় সবাই টেবিলে খাবার খাচ্ছিল। তখনই সোনিয়া তার শ্বশুরকে বলছিল নিঝুমের সমস্যার কথা এবং সে চাকরি করতে চায়। পাশে বসেছিল সাদাত। সাদাত তো এটা শুনেই মুচকি মুচকি হাসি দেয় আর মনে মনে বলে, এই সুবর্ণ সুযোগ তোমাকে শাস্তি করার মেয়ে। তুমি কি মনে করেছো আমাকে এতগুলো কথা শোনাবে আর আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব? সাদনান বলে উঠে, আমার অফিসে তো মোটামুটি সব ফিল আপ, ও সাদাতের অফিসে একজন পিএর পোস্ট খালি আছে। সাদাত, কি বলিস? তোর যদি মনে হয় ও পারবে তবে তুই ভেবে দেখতে পারিস। মনে করা করে কি আছে, কাল পাঠিয়ে দিও, ইন্টারভিউ নেব। যদি দেখি যে টিকে গেছে তাহলে ওকে। আজ আর নিঝুম টেবিলে আসেনি দুপুরবেলা। সে ঘরেই খাবার খেয়েছে, তাই সে এসবের কিছুই শুনতে পায়নি। পরের দিন সকালবেলা সোনিয়া এসে নিঝুমের হাতে একটি কার্ড দেয় আর বলে, তুমি এই ঠিকানায় চলে যাবে, এখানে একটা পিএর পোস্ট খালি আছে। তুমি গেলে সেখানে তোমার ইন্টারভিউ নেবে। তুমি মোটামুটি একটু ভালো করলে তোমার চাকরি হয়ে যাবে। চাকরিটার পাশাপাশি তুমি পড়াশোনাও সুযোগ পাবে। নিঝুম সোনিয়ার দিকে তাকিয়ে সোনিয়াকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, থ্যাংক ইউ আপু, তোমরা আমার এত এত উপকার করেছো। তোমাদের উপকারের প্রতিদান আমি কি করে দিব? সোনিয়া হেসে দিয়ে বলে, বোন বলছো, আবার
বলছো উপকারের প্রতিদান দিবে? এটা কেমন কথা হলো? আর যদি আমার কোনো ছোট বোন থাকতো আর সে যদি বিপদে পড়তো, আমি তাকে অবশ্যই সাহায্য করতাম। ঠিক তুমি আমার কাছে সেই রকম, আমার ছোট বোনের মতো। নিঝুম সোনিয়ার কাছ থেকে সময়টা জেনে নেয়। তারপরে সে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে রেডি হয়। সাদা একটা গাউন, কানের ছোট্ট স্টোনের দুটো টপ, কোমর সমান চুলগুলো ছাড়া, এতেই যেন নিঝুমকে এক অপসরীর মতো লাগছিল। এভাবে সে রেডি হয়ে মিসেস শায়লা আর রায়হান চৌধুরীর কাছে যায়। তাদেরকে সালাম করে বের হয় ডাইনিং রুমে। তখনই সোনিয়া তাকে দেখে বলে, মাশাআল্লাহ, তুমি তো খুব সুন্দর। তোমাকে খুব ভালোভাবে দেখা হয়নি, আজকে তো তোমাকে একদম শুভ্রপরী লাগছে। দোয়া করি যেখানে যাচ্ছ সেই কাজটা যেন হয়ে যায়। আর চোখ থেকে একটু কাজল নিয়ে নিঝুমের কানের পিছনে লাগিয়ে দিয়ে বলে, দোয়া করি কারোর নজর না লাগুক। রাস্তায় এসে নিঝুম রিক্সা খুঁজছিল। হঠাৎ করেই তার সামনে এসে দাঁড়ায় জয়। জয় দূর থেকেই নিঝুমকে দেখে তাকিয়েছিল। ধীরে ধীরে নিঝুমের সামনে আসে এবং বলে, আমি যদি ভুল না করি আপনিই তো নিঝুম। তখনই নিঝুম ঘাড় ঘুরিয়ে দেখে তার পাশে দাঁড়িয়ে আছে জয়। সে একটা মিষ্টি হাসি দিয়ে বলে, আরে ডাক্তার সাহেব যে, আপনি ভালো আছেন? জয় হাসি বিনিময় করে বলে, জি ভালো আছি, কিন্তু সেদিনের পর থেকে আপনার কোনো খোঁজ খবরই নাই। আপনি কোথায় হারিয়ে গেছেন? হারালাম কোথায়, এই শহরেই তো আছি। জয় নিঝুমের মুখের দিকে তাকিয়ে বলে, আপনি কি জানেন এই সাদা ড্রেসে আপনাকে খুবই শুভ্র লাগছে? কোথায় যাচ্ছেন আপনি? নিঝুম তখন অফিসের নাম বলে, ওই তো অফিসে যাচ্ছি। আপনি কি চাকরি করেন? এখনো করি না, তবে আপাতত ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছি। তখনই জয়ের মোবাইলে একটি ইমার্জেন্সি কল আসে। জয় কলটা পিক করে নিঝুমকে বলে, আসুন না একদিন বসে আমরা কফি খাই। আজ একটু ইমার্জেন্সি ডাক পড়ে গেল, আপনার সাথে কথাই বলা হলো না। ওকে, সমস্যা নাই, অন্য কোনো একদিন না হয় যাওয়া যাবে। জয় তখন নিজে থেকেই বিদায় নিয়ে চলে যায়। নিঝুম রিক্সা নিয়ে সাদাতের অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসের নিচে এসে অফিসে ঢোকার আগেই সে অফিসের দিকে তাকিয়ে হা হয়ে তাকিয়ে থাকে। এত বড় অফিস, এখানে অনেক লোক কাজ করে, না জানি কে কেমন আর কার কাছে কি জিজ্ঞেস করবে সেটাও সে বুঝতে পারছে না। তাকে ভিতরে ঢুকতে দেখেই দারোয়ান বলে, আপনি কার কাছে যাবেন? তখনই নিঝুম তাকে কার্ডটা দেখালে সে বলে দেয়, 6 তলার 2nd ফ্লোর। নিঝুম সেখানে আসতেই রিসিপশনে একটি মেয়ে তার দিকে এগিয়ে আসে এবং নিঝুমকে জিজ্ঞেস করে সে কার কাছে এসেছে। তখনই নিঝুম বলে সে এখানে একটি পিএর পোস্ট খালি আছে, তার ইন্টারভিউ দিতে এসেছে। মেয়েটা কোথাও একটা ফোন করে আর তখনই ভেতর থেকে ফোন আসে, ওকে পাঠিয়ে দাও। মেয়েটা তখন নিঝুমকে সাথে নিয়ে সাদাতের রুমের বাইরে আসে এবং দরজা খুলে দিয়ে বলে, স্যার ভেতরে আছে, আপনি যান, এইখানেই স্যার আপনার ইন্টারভিউ নেবে। নিঝুম ভয়ে ভয়ে ভিতরে প্রবেশ করে। সাদাত চেয়ার ঘুরিয়ে উল্টো দিক ফিরে বসেছিল। নিঝুম ভিতরে প্রবেশ করতেই সাদাত বলে, আসুন আর এই চেয়ারটাতে বসুন। নিঝুম ধীর পায়ে চেয়ারটাতে যেয়ে বসে। সাদাত তখন জিজ্ঞেস করে, আপনার নাম? নিঝুম তার পুরো নাম বলে। তারপর সাদাতকে জিজ্ঞেস করে, আপনি কেন এই চাকরিটা করতে চান? তখনও নিঝুম তার প্রয়োজন বলে। তারপর সাদাত তাকে বলে, এই চাকরিটা করতে হলে আপনাকে কতগুলো শর্ত মানতে হবে। যদি আপনি শর্তগুলো মানতে পারেন তবে আপনার চাকরি ফাইনাল হবে। নিঝুম মনে মনে চিন্তা করে, অফিসের বস, সে আর এমন কি শর্ত দেবে? কাজের জন্য কিছু হয়তো, এই যেমন দেরি করে আসা যাবে না, তাড়াতাড়ি আসতে হবে, এইসব আর কি। আর তাছাড়া চাকরিটা এখন তার ভীষণ দরকার। তাই নিঝুম এক কথাতেই বলে, ঠিক আছে, আমি আপনার সব শর্ত মানতে রাজি। তখনই সাদাত বলে, আপনার সামনে একটা কাগজ আছে, সেইখানে সিগনেচার করুন। নিঝুম ভাবে হয়তো জয়েনিং লেটার বা অন্য কিছু হবে, তাই সে কোনো দিকে না তাকিয়েই সিগনেচার করে দেয় কাগজটিতে আর বলে, করেছি। আর তখনই চেয়ারটা ঘুরিয়ে সামনের দিকে ফিরে সাদাত। আর ওকে দেখেই নিঝুমের প্রাণ পাখি আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়। সে তো চেয়ার থেকে উঠে দাঁড়িয়েই যায় আর বলে, আপনি এখানে? কেন ভাবি,
তোমাকে বলেনি যে তুমি আমার অফিসে এসেছো? না আপু, শুধু বলেছে এখানে একটা পিএ পোস্ট খালি আছে আর এখানে আমার ইন্টারভিউ নেওয়া হবে। কার অফিস সেটা তো বলেনি। কেন বললি কি তুমি এখানে আসতে না? নিঝুম চুপ করে থাকে। সাদাত বলে, তুমি কিন্তু সবকিছু সত্য মানবে বলে সিগনেচার করেছো, তাই তোমার চাকরিটা আজকে থেকে পার্মানেন্ট হয়ে গেছে। আর হ্যাঁ শোনো, আজ থেকে রেডি থেকো, আজ থেকে আমার প্রতিশোধের পর্ব শুরু। বলেই সাদাত নিঝুমের দিকে তাকিয়ে একটা ডেভিল হাসি দেয়। নিঝুম তো পুরোই হতভম্ব হয়ে যায়। শুভ্র ড্রেসে মেয়েটার মায়াবী মুখ, টানা টানা চোখগুলো যেন সাদাতকে আকৃষ্ট করছিল। কোমর সমান চুলগুলো ছেড়ে রাখা, মেয়েটাকে যেন মনে হচ্ছিল পুরোই একটা মেঘবালিকা। তাই সাদাতের মুখ থেকে হঠাৎ বের হয়ে আসে, এই যে মেঘবালিকা। নিঝুম হা হয়ে সাদাতের মুখের দিকে তাকিয়ে থাকে। মানে এই যে মেয়ে, ওইভাবে চুল ছেড়ে রেখেছো কেন? সবাইকে কি দেখাচ্ছ যে তোমার চুল অনেক লম্বা? কাল থেকে অফিসে আসার সময় এইভাবে চুল ছেড়ে রাখতে পারবে না। আসলে সাদাতের নিঝুমের চুলগুলো খুবই পছন্দ হয়েছে, তাই সে চায় না এই চুলগুলো আর অন্য কারো নজরে পড়ুক।